আমার প্রিয় ছাত্রীরা, আজ আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে। গতবার যে অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম সে অধ্যায়টি ছিল আবহাওয়া ও জলবায়ু। তো আজ আমি এই অধ্যায় আবহাওয়া ও জলবায়ুর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই আমি কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলোকে আমরা রচনাধর্মী প্রশ্ন বলে থাকি, ঠিক আছে? তাহলে চলো শুরু করি আজকের আবহাওয়া জলবায়ু অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের চারপাশে যে বায়ুমণ্ডলটি আছে, পৃথিবীকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, সেটি কত রকমভাবে উত্তপ্ত হয়, অথবা বায়ুমণ্ডল কী পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে তা আলোচনা করো। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? যে বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস হচ্ছে সূর্য, এবং বায়ুমণ্ডল প্রধানত তিনটি পদ্ধতির সাহায্যে উত্তপ্ত হয়, যথা কী? বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, আর 3 হচ্ছে পরিচলন পদ্ধতি। এবার আমরা এই তিনটা শুধু পয়েন্ট লিখে দিলেই তো হবে না, এই তিনটাকে একটু আবার বড় করে বলতে হবে। তাহলে প্রথমেই বলি বিকিরণ পদ্ধতি সম্পর্কে, যে সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। কি করছে? সূর্য থেকে যে তাপটা আসছে সেটা কি করছে? ভূপৃষ্ঠকে সরাসরি উত্তপ্ত করে দিচ্ছে। ভূপৃষ্ঠ থেকে এই তাপ ধীরে ধীরে বায়ুমণ্ডলেও ছড়িয়ে পড়ছে। এটাই হলো বিকিরণ পদ্ধতি। অন্যদিকে যদি পরিবহন পদ্ধতি দেখি, তাহলে দেখতে পাই যে এই পদ্ধতিতে দুটি বস্তু কাছাকাছি অবস্থায় থাকলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ পরিবাহিত হয়, ঠিক আছে? যদি দুটো বস্তু কাছাকাছি অবস্থান করে, ধরে নাও এটা একটা বস্তু আছে আর এটা একটা বস্তু আছে, ঠিক আছে? তাহলে এটা যদি উষ্ণ থাকে আর এটা যদি শীতল থাকে, ঠিক আছে, এটা যদি শীতল থাকে, তাহলে কি হবে? এই উষ্ণ বস্তুটা থেকে তাপ পরিবহন হবে, আর এই যে শীতল বস্তুটা আছে এই শীতল বস্তুকেও ধীরে ধীরে সে উত্তপ্ত করে ফেলবে। তো এখানে কি হয়? যে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তর সবার প্রথমে কিন্তু উত্তপ্ত হয়, তারপর উপরস্থ অপেক্ষাকৃত শীতল বায়ুস্তরকে এই তাপ পরিবাহিত হয়ে থাকে, এবং যতক্ষণ না উভয় বায়ুস্তরের তাপ সমান হয় ততক্ষণ কিন্তু এই প্রক্রিয়াটি চলতেই থাকে। একে পরিবহন পদ্ধতি বলে। পরিবহন পদ্ধতিতে ভূপৃষ্ঠ থেকে কয়েক মিটার পর্যন্ত পুরো বায়ুস্তর উষ্ণ হয়ে থাকে। অন্যদিকে যদি পরিচলন পদ্ধতি দেখি, তাহলে দেখব যে সূর্য থেকে আসা তাপে পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সব থেকে নিচের যে বায়ুস্তর সেটি প্রথমে উত্তপ্ত হয়। এই উষ্ণ বায়ু হালকা হয়ে যায়, এবং হালকা হলে আমরা কি জানি? বায়ু যত হালকা হবে তত উপরের দিকে উঠে আসবে। তাই এই হালকা বায়ু যখন উপরে উঠে আসে, আর উপরের যে ভারী বায়ুটি আছে, শীতল ভারী বায়ু, সেটি কী করে? সেই ফাঁকা স্থানটিকে পূরণ করার জন্য দ্রুত বেগে নিচে নেমে আসে। তখন ওপরের শীতল বায়ু ধীরে ধীরে নিচে নামতে থাকলে সে নিচের শীতল বায়ু কী হয়? গরম হয়ে আবার পুনরায় উপরে উঠে যায়। এইভাবে পৃথিবীর বায়ুমণ্ডলটি উত্তপ্ত হয়। একে আমরা পরিচলন পদ্ধতি বলে থাকি। তো এইভাবে কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হতে থাকে, ঠিক আছে? কী পদ্ধতির মাধ্যমে? বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি এবং পরিচলন পদ্ধতি। এইভাবে তোমরা কিন্তু এর উত্তরটি দিবে কোন কোয়েশ্চেনে, যে বায়ুমণ্ডল কী পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে, ঠিক আছে? এবার যে আমি কোয়েশ্চেনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যে পৃথিবীর সর্বত্র তো বায়ুর তাপমাত্রা একই রকম হয় না কেন, অথবা বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলো লেখো। তাহলে এর কারণগুলো তোমাকে পয়েন্ট করে করে আবার লিখতে হবে। কি পয়েন্ট আছে তাহলে দেখে নিই। যে এখানে 3টি পয়েন্ট তোমরা দিতে পারো। কি? এক হচ্ছে উচ্চতা, 2 হচ্ছে সূর্য রশ্মির পতন কোণের তারতম্য, এবং 3 হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। তো প্রথমটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব এইভাবে, যে উচ্চতা বলতে সমুদ্র সমতল থেকে যত উপরের দিকে ওঠা যায় ততই বেশি ঠান্ডা লাগতে শুরু করে, কারণ উষ্ণতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করে, ঠিক আছে? প্রতি 1000 মিটার উচ্চতায়
6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। এই কারণে কালিম্পং বা দার্জিলিংয়ে সারা বছরই কিন্তু ঠান্ডা থাকে এবং শিলিগুড়িতে সেই তুলনায় কিন্তু গরম থাকে। অন্যদিকে যদি অন্য পয়েন্ট দেখি, সেটা হচ্ছে সূর্যরশ্মির পতন কোণে তারতম্য। কি হচ্ছে যে পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এই রকম অবস্থায় কি হয় যে এই যে পৃথিবী যে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে, এই অবস্থানের জন্য সূর্য থেকে আসা আলো নিরক্ষীয় অঞ্চলে অল্প বায়ুস্তর অতিক্রম করে লম্বভাবে কম অঞ্চলে বেশি তাপ দেয়, আর মেরু অঞ্চলে সূর্য তির্যকভাবে পড়ে বলে বেশি অঞ্চলে কম তাপমাত্রা দিয়ে থাকে। আর 3 নম্বর পয়েন্ট হলো যে সমুদ্র থেকে দূরত্ব। কি বলছে, সমুদ্র অপেক্ষা স্থলভাগ দ্রুত উষ্ণ ও দ্রুত শীতল হয়। অবশ্যই মাটি যত তাড়াতাড়ি উষ্ণতা ধরতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু উষ্ণতাকে ছেড়ে দেবে বায়ুমণ্ডলে। অন্যদিকে জল কিন্তু যে পরিমাণে গরম হতে সময় নেবে, ঠান্ডা হতেও কিন্তু তার একটা সময় লাগবে, ঠিক তো? এই কারণে সমুদ্রের কাছাকাছি উপকূল অঞ্চলের জলবায়ু সমভাবা সম্পন্ন হয়, আর সমুদ্র থেকে বহু দূরে অবস্থান করার জন্য জলবায়ু কিন্তু চরম ভাবাপন্ন হয়ে থাকে, ঠিক আছে? এই কারণে মুম্বাই, চেন্নাই, পুরী, কলকাতার জলবায়ু সমভাবাপন্ন এবং হায়দ্রাবাদ, লখনৌ, নিউ দিল্লি, মধ্যপ্রদেশ প্রভৃতির জলবায়ু চরম ভাবাপন্ন হয়ে থাকে। এছাড়া বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত, ভূপৃষ্ঠের প্রকৃতি, মাটির প্রকৃতি, বনভূমির অবস্থান, মেঘাচ্ছন্নতা প্রভৃতির জন্য কি হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতাকে প্রভাবিত করে থাকে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই 3টি মূল পয়েন্ট ছাড়াও কি পাচ্ছি? বায়ুপ্রবাহ পাচ্ছি, সমুদ্র স্রোত পাচ্ছি, ভূপৃষ্ঠের প্রকৃতি পাচ্ছি, কী ধরনের ভূপ্রকৃতি আছে, মাটি কী ধরনের আছে। ধরে নাও যে এঁটেল মাটি তাপ গ্রহণ করতে অনেক সময় লাগবে, তুলনামূলকভাবে বালি মাটি বা মরুভূমি অঞ্চলের মাটি সূর্যের তাপে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যাবে, আবার যখন সূর্য তাপ পাবে না তখন খুব তাড়াতাড়ি আবার শীতল হয়ে পড়বে। কিন্তু এঁটেল মাটি যত দেরিতে তাপ ধারণ করবে তত দেরিতেই সে কিন্তু তাপটাকে মোচন করতে পারবে। এছাড়া আছে মেঘাচ্ছন্নতা, বনভূমির অবস্থান ও কোনো অঞ্চলের বায়ুমণ্ডলের কিন্তু এই উষ্ণতাকে এরা নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে? এবার আরেকটি কোয়েশ্চেনে আসি যে পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে কি জানো, আলোচনা করো। তাহলে তোমাদের পৃথিবীর তাপমণ্ডলের একটা চিত্র এঁকে দিতে হবে, ঠিক আছে? আর লিখতে হবে, কি লিখবে তোমরা? নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশই কমতে থাকে, ঠিক আছে? কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীতে 3টি তাপমণ্ডল বা তাপবলয়ের সৃষ্টি হয়েছে। কি? প্রথমেই হচ্ছে উষ্ণমণ্ডল। নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চলটি হলো উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর কি হয়, এখানে সারা বছর লম্ব হয়ে পড়ে এবং পৃথিবী পৃষ্ঠ সবথেকে বেশি উত্তপ্ত হয়। 2 নম্বরটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখা মাঝের অঞ্চলই হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চলটির উষ্ণতা উষ্ণমণ্ডল অপেক্ষা তুলনামূলকভাবে কিছুটা কম। আর হিমমণ্ডল সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চলটি হলো হিমমণ্ডল। এখানে সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায় এই অঞ্চলটি সবথেকে বেশি কি হয়, কম উত্তপ্ত হয়। সারা বছরের ধরেই এই অঞ্চল দুটিতে বেশ ঠান্ডা থাকে, ঠিক আছে?
এইভাবে তোমরা পৃথিবীর একটা চিত্র এঁকে, গোল চিত্র এঁকে সেটিকে কয়েকটি ভাগে ভাগ করে তোমরা উষ্ণমণ্ডল, তারপর উত্তর ও দক্ষিণে নাতিশীতোষ্ণ মণ্ডল এবং উত্তরের হিমমণ্ডল, দক্ষিণের হিমমণ্ডল এইভাবে শনাক্ত করে দেবে। ঠিক আছে। এবার যে কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বৃষ্টিপাত ও তুষারপাত কিভাবে হয়, অথবা বৃষ্টি কিভাবে হয় আলোচনা করো। তাহলে লিখবে, সূর্যতাপে মহাসাগর, সাগর, নদী, হ্রদ প্রভৃতি জল উত্তপ্ত হয়ে জলীয় বাষ্প সৃষ্টি করে। এই জলীয় বাষ্প বাতাসে যুক্ত হলে বাতাস আর্দ্র ও হালকা হয়ে পড়ে। এই হালকা আর্দ্র বায়ু তখন সহজে ওপরের দিকে উঠে যায়। ওপরের বায়ুর উষ্ণতা ও চাপ দুটি কম থাকায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বাতাসে ভেসে থাকা ধূলিকণাকে ভর করে বা আশ্রয় করে ছোট ছোট জলকণায় পরিণত হয়। একে আমরা বলে থাকি ঘনীভবন। এই জলকণা একত্রিত হয়ে কি হয়, মেঘ তৈরি করে। অসংখ্য জলকণা নিয়ে মেঘ ক্রমশ আয়তনে বাড়তে থাকে। মেঘের মধ্যে ছোট ছোট জলকণাগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয় ও ভারী হয়ে ওঠে। এই ভারী জলবিন্দুগুলি তখন আর বাতাসে ভেসে থাকতে পারে না। এর ফলে কি হয়, পৃথিবীর অভিকর্ষের টানে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠের ওপরে ঝরে পড়ে। তবে সব জায়গায় বায়ুমণ্ডলে উষ্ণতা সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। ঠিক আছে, মানে যে সকল অঞ্চলগুলোতে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকে সেইখানে বৃষ্টির কণাগুলি জমে বরফ বা তুষার কণা রূপে ঝরে পড়ে। যেমন দার্জিলিং, সিমলা প্রভৃতি অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হলে সেগুলো তুষার কণা রূপে ঝরে পড়ে। ঠিক আছে, যাকে আমরা স্নোফল বলে থাকি। এবার আরেকটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তোমাদের বলি যে উষ্ণমণ্ডলের বর্ণনাগুলো কি কি। এরকম যদি বলা থাকে যে উষ্ণমণ্ডল যে আছে তার বর্ণনা করো, তাহলে আমরা প্রথমে অবস্থান দেখব যে নিরক্ষরেখা অর্থাৎ 0 ডিগ্রি থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা মানে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ দিকে মকরক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত উষ্ণমণ্ডল বিস্তৃত। দেশ হিসাবে বলতে হবে ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনিজুয়েলা, ঠিক আছে, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড প্রভৃতি। জলবায়ুর বৈশিষ্ট্য বলতে হবে যে সূর্যরশ্মি এখানে মানে সারা বছর লম্বভাবে পড়ে বলে এই ভূপৃষ্ঠ সবথেকে বেশি উত্তপ্ত হয়। গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। শীত ঋতু খুব একটা দেখা যায় না এই অঞ্চলে। আর স্বাভাবিক উদ্ভিদ বলতে হবে রোজউড, মেহগিনি, আয়রনউড, পাম, শাল, সেগুন, রাবার, বাঁশ, চন্দন, লম্বা ঘাস প্রভৃতি দেখা যায়। প্রাণী হিসাবে বলতে হবে বাঘ, সিংহ, হাতি, গন্ডার, জিরাফ, শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, কুমির, পাইথন প্রভৃতি কিন্তু এই অঞ্চলগুলোতে দেখা যায়। আর আদিম গোষ্ঠী যদি দেখা যায় তাহলে দেখব পিগমি, মাসাই, সেমাং, বান্টু, বুশম্যান, ঠিক আছে, প্রভৃতি অধিবাসী লোক কিন্তু এই অঞ্চলে বসবাস করে এবং চা, ভুট্টা, কলা, বাদাম, কফি প্রভৃতি চাষ করে যাযাবরী পশুপালন এবং জীবনধারণ করে থাকে তারা। এবার কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেমন কোন জায়গা সারা বছর ধরে ঠান্ডা থাকে এবং কেন। তাহলে উত্তর এইভাবে লিখবে, যদি জায়গাটি অনেক উঁচুতে অর্থাৎ পার্বত্য অঞ্চলে অবস্থিত হয় তাহলে সেখানে উষ্ণতা অনেক কম হয়, কারণ পৃথিবী থেকে বিকিরিত তাপের সামান্য অংশ অত উপরে উঠতে পারে। তাই প্রতি 1000 মিটার উপরে উঠলে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে যায়। যেমন দার্জিলিংয়ে সারা বছরই কিন্তু শীতল আবহাওয়া থাকে। ঠিক আছে, যদি জায়গাটি পৃথিবীর মেরু অঞ্চলে অবস্থিত হয় তাহলে সেখানে সূর্যরশ্মি সারা বছর তীর্যকভাবে পড়ে, ফলে উষ্ণতা অনেক কম হয়। যেমন আন্টার্কটিকা মহাদেশে সারা বছরই কিন্তু বরফাবৃত থাকে, বা সুমেরু অঞ্চলেও কিন্তু সূর্যরশ্মি সারা বছর তীর্যকভাবে পড়ে বলে সেখানে কিন্তু সারা বছরই কিন্তু বরফে ঢাকা থাকে। ঠিক আছে,
এবার যদি কোয়েশ্চেন হয় বর্ষাকাল ভেজা ভেজা বা স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয় কেন, তাহলে তোমরা লিখবে বর্ষাকালে চারিদিকে বৃষ্টির ফলে জল দাঁড়িয়ে যায়, মাটি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায় এবং বায়ুতে জলীয় বাষ্প পরিমাণ সব থেকে বেশি থাকে এই সময়। সারাদিন মেঘ করে থাকলে সূর্যের আলো তেমন আসতে পারে না, আর জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু পরিবেশকে আর্দ্র বা ভিজে ভিজে ও স্যাঁতস্যাঁতে করে রাখে। ঠিক আছে। এবার যদি কোয়েশ্চেন হয় যে দিনের বিভিন্ন সময়ে তাপের তারতম্য হয় কেন, তাহলে তোমরা পয়েন্ট করে করে লিখবে যে দিনের বিভিন্ন সময়ে তাপের তারতম্য হওয়ার কারণগুলি হলো, দিয়ে 1 নম্বর লিখবে সকালবেলা সূর্য ওঠার পর সূর্যরশ্মি ভূপৃষ্ঠে তীর্যকভাবে পড়ে, ফলে উত্তপ্ত কম হয়। মধ্যাহ্নে অর্থাৎ দুপুরবেলা সূর্য আমাদের ঠিক মাথার উপর থাকে, এই সময় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতাও সবথেকে বেশি হয়। আবার বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার সময় তীর্যকভাবে পতিত হয়, ফলে উষ্ণতা আবার কম হয়। ঠিক আছে, এইভাবে পয়েন্ট করে করে উত্তর দেবে তোমরা। এবার যদি কোয়েশ্চেন হয় বৃষ্টিপাত কাকে বলে, তখন লিখবে বায়ুমণ্ডলের উষ্ণতা কমে গেলে মেঘের মধ্যস্থিত জলকণাসমূহ পরস্পরের সাথে মিলিত হয়ে ক্রমে বড় ও ভারী হতে থাকে, তখন তা অভিকর্ষজ টানে বৃষ্টির রূপে পৃথিবীর উপর ঝরে পড়ে। ভূপৃষ্ঠে একসঙ্গে বহু জলকণার পতনকেই আমরা বৃষ্টিপাত বলে থাকি। ঠিক আছে। তুষারপাত কাকে বলে যদি বলা হয়, তখন তোমরা লিখবে যে সকল জায়গায় বায়ুমণ্ডলের উষ্ণতা সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, সেখানে ক্ষুদ্র জলকণাসমূহ অতিরিক্ত শীতল ও ঘনীভূত হয়ে ময়দার সূক্ষ্ম গুঁড়োর মতো তুষারে পরিণত হয়। পৃথিবীর অভিকর্ষজ টানে তুষার যখন ভূপৃষ্ঠে পতিত হয়, তখন আমরা তাকে তুষারপাত বলে থাকি। আর শিলাবৃষ্টি কি, জলবিন্দুগুলি অনেক সময় নিচে না পড়ে ঝড়ের প্রবল ঊর্ধ্বমুখী টানে আরও অনেক উপরে উঠে যায় এবং সেখানে অধিক ঠান্ডায় জমাট বেঁধে বরফগুলি কণাতে পরিণত হয়। বায়ুর বেগ কমলে পৃথিবীর অভিকর্ষের টানে এই জমাট বাঁধা বরফগুলি ভূপৃষ্ঠের দিকে নেমে আসতে থাকে, তখন ভূপৃষ্ঠে পতিত হলে তাকে আমরা শিলাবৃষ্টি বলে থাকি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কি, প্রায় 0.5 মিলিমিটারের কম ব্যাসযুক্ত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বাতাসে ভেসে বেড়ায় যখন, তখন তাকে আমরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বলে থাকি। তোমরা তো প্রত্যেকেই লক্ষ্য করেছো এই ধরনের বৃষ্টিপাত, তাই না? আর আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কী কী যদি বলে বা উপাদানগুলির নাম লেখো বলে, তাহলে তোমরা লিখবে যে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি হলো বায়ুর উষ্ণতা, 2 বায়ুর আর্দ্রতা, 3 বায়ুর চাপ, 4 বায়ুর প্রবাহ, 5 মেঘাচ্ছন্নতা এবং 6 অধঃক্ষেপণ। এছাড়াও আছে অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান বা উচ্চভূমির অবস্থান, ভূপ্রকৃতি, ভূমির ঢাল প্রভৃতি কোনো অঞ্চলের জলবায়ুকে বিশেষভাবে কিন্তু প্রভাবিত করে থাকে। ঠিক আছে। আর আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝো? আবহাওয়ার প্রকৃতি, অবস্থান ও গতিবিধি এবং তাদের উৎপত্তির কারণ জেনে আবহাওয়ার বিভিন্ন রকমের লক্ষণ দেখে আবহাওয়া অফিস আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার কোনো জায়গার আবহাওয়া কীরকম হতে পারে, অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে যে তথ্য জানা থাকে, এদেরকে আমরা একত্রে যে পূর্বাভাসটা জানিয়ে থাকে তাকে আমরা কি বলি? আবহাওয়ার পূর্বাভাস। ঠিক আছে।